প্রাথমিক শিক্ষা অফিসগুলো যেন দুর্নীতির আখড়া। রংপুরে টাকা ছাড়া মেলে না সেবা। নীলফামারীতে বরাদ্দের টাকা নিয়ে নয় ছয়, তদন্তে দুদক। উৎপাদন খরচের অর্ধেক দামে বিক্রি রংপুরে লোকসানে আলু চাষিরা। বাজার অব্যবস্থাপনাকে দোষেন বিশ্লেষকরা। ন্যায্য মূল্য নিশ্চিতে উদ্যোগের আশ্বাস। অস্তিত্ব সংকটে পঞ্চগড়ের 50টি নদী পানি প্রবাহ কমে যাওয়া এবং পলি জমে ভরাট হয়েছে তলদেশ। বিলুপ্ত হচ্ছে বিভিন্ন পেশা, নতুন করে খননের পরিকল্পনা। এবং অর্ধেকেরও কম জনবল দিয়ে চলছে কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল। মিলছে না কাঙ্ক্ষিত সেবা, আছে ওষুধের সংকটও। সমাধানের আশ্বাস প্রশাসনের। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন। বিভাগীয় সময়ে থাকছে সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে রংপুর বিভাগ, সঙ্গে আছি আমি ওমর ইনান। রংপুরের অধিকাংশ প্রাথমিক শিক্ষা অফিস যেন দুর্নীতির আখড়া। শিক্ষা অফিসারদের স্বেচ্ছাচারিতা, নিয়মের তোয়াক্কা না করে একই কর্মস্থলে দীর্ঘ সময় চাকরি করা সহ রয়েছে নানা অভিযোগ। আর হয়রানির ভয়ে এসব বিষয়ে মুখ খুলতে চান না শিক্ষকরা। এরই মধ্যে নীলফামারী জলঢাকা উপজেলায় 245টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় 2.5 কোটি টাকা তছরূপের অভিযোগে তদন্ত নেমেছে দুর্নীতি দমন কমিশন। শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। 2018-19 অর্থ বছরে নীলফামারীর জলঢাকা উপজেলার 245টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংস্কারের জন্য 2,21,40,000 এবং শ্রেণীকক্ষ সজ্জিতকরণের জন্য আরও 24,50,000 টাকা বরাদ্দ পায়। কিন্তু অভিযোগ ওঠে তৎকালীন শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ সহ 7 সহকারী শিক্ষা অফিসার এবং 245টি স্কুলের প্রধান শিক্ষক মিলে নামমাত্র কাজ দেখিয়ে আত্মসাৎ করেন পুরো টাকাই, যার তদন্ত করছে দুদক। এছাড়াও মামলা সংক্রান্ত জটিলতায় দীর্ঘ 10 বছর ধরে উপজেলাটির 245টি স্কুলের সভাপতির দায়িত্ব পালন করছেন সহকারী শিক্ষা কর্মকর্তারা। এদের মধ্যে কেউ 25 থেকে 35টি পর্যন্ত স্কুলের সভাপতি হয়েছেন, এমনকি একই কর্মস্থলে রয়েছেন দীর্ঘ সময় ধরে। যদি সেই সংশ্লিষ্টতা থাকে তাহলে আমি তাদের সেই ব্যবস্থা গ্রহণ করব এবং দুদক যদি আমার কাছে কোনো সহযোগিতা চায় অবশ্যই সহযোগিতা করব। এমন অনিয়মের অভিযোগ জলঢাকা ছাড়াও রংপুর বিভাগের বেশিরভাগ শিক্ষা অফিসে। শিক্ষকরা জানান টাকা ছাড়া কোনো কাজই হয় না। এছাড়াও স্কুলগুলোর প্রতিটি বরাদ্দে দিতে হয় কমিশন। তবে হয়রানির ভয়ে ক্যামেরার সামনে কেউ কথা বলতে রাজি হননি। আমি কবে থেকে ঘোরাঘুরি করতেছি বাউন্ডারিওয়ালার জন্য, আমি কিন্তু পারতেছি না। আমি এখনই যদি আবার ওই সিন্ডিকেটের মধ্যে ঢুকে যাই, আমি এখনই কিন্তু পাবো। একটা বিল্ডিং এর জন্য, বুঝছো, একটা বিল্ডিং আসবে, সরকারি বিল্ডিং আসবে, আমি কোনো 40-50 হাজার টাকা ওখানে ঘুষ দিব। আমাকে কিন্তু একবার যখন নতুন নতুন নামছে, কেন আমি দিব না? তো আমি তো দিব না। 30,000 টাকা দেন, আপনাকে একটা বিল্ডিং দিব। মনে করো একটা বিল্ডিং যে পার হয়ে আসবে, সেটাও কিন্তু তোমাকে টাকা দিয়ে তোমাকে ওখানে, নাহলে কিন্তু আমি বাউন্ডারিতে কবে আমি পাওয়ার কথা, আমি কিন্তু বাউন্ডারি পাচ্ছি না। 40,000 টাকা মরে এটিও 5,000 টাকা নেবে, বা 2,000 টাকা দাও, বা 3,000 টাকা খুশি করে দাও। খুশি করবে কিসের টাকা? ওদের কিসের টাকা? এখন 1 লাখ টাকার মধ্যে দেখা যাচ্ছে 20,000 টাকা কাজ করলো, এটিও দিল 2,000, 3 দিল 10,000, আর বাকি টাকা মারি দিয়ে দিল। শিক্ষাবিদদের মতে অনিয়ম রোধ করা না গেলে প্রভাব পড়বে পুরো শিক্ষা ব্যবস্থায়। এই অফিসগুলোকে দুর্নীতিমুক্ত করাটা খুব জরুরি। যদি দুর্নীতিমুক্ত না করা হয় তাহলে একজন শিক্ষক নিরুৎসাহিত বোধ করবেন এবং এর প্রভাবটা পড়বে যে আমাদের শিক্ষা বিতরণ যে কার্যক্রম আছে তার উপরে পড়বে। সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার গুণগত মান উন্নয়নে সরকারের যে বিনিয়োগ তা যথাযথভাবে ব্যয় করা হচ্ছে কিনা তা নিয়মিত নজরদারি দরকার বলছেন সচেতন মহল। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। এ নিয়ে বিস্তারিত আলোচনা করতে এই মুহূর্তে রংপুরে আছেন সহকর্মী নাজমুল ইসলাম নিশাত। তার সঙ্গে যুক্ত হচ্ছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ওমর ফারুক। সরাসরি যাচ্ছে সেখানে। নিশাত, আমরা দীর্ঘ সময় ধরে দেখছি যে প্রাথমিক প্রধান শিক্ষকদের এবং পাশাপাশি যারা সহকারী শিক্ষক তাদের কিন্তু এক ধরনের অভিযোগ রয়েছেন যে প্রাথমিক শিক্ষা অফিসগুলোতে বিভিন্ন ধরনের কাজ করতে গিয়ে তাদের হয়রানির শিকার হতে হয়, টাকা ছাড়া কোনো কাজ হয় না এবং এমনকি স্লিপের যে বরাদ্দ প্রতি বছর, এছাড়া বিভিন্ন ধরনের যে বরাদ্দ রয়েছে প্রতি বরাদ্দে কমিশন ছাড়া তারা কোনো কাজই করতে পারে না এবং এই শিক্ষা অফিসগুলো ঘিরে এক ধরনের সিন্ডিকেট গড়ে উঠেছে। আমরা আজকে আলোচনা করব যে কেন দীর্ঘ সময় সিন্ডিকেট ভাঙা সম্ভব হয়নি এবং কেন শিক্ষা অফিসগুলোতে শিক্ষকরা আসলে হয়রানির শিকার হচ্ছেন। আমার সাথে অতিথি হিসেবে রয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ওমর ফারুক। আমরা সরাসরি যেতে চাই, কেন এই শিক্ষা অফিসগুলোতে আসলে এই হয়রানির শিকার হচ্ছেন শিক্ষকরা? আসলে এটি কি পদ্ধতিগত কোনো দুর্বলতা রয়েছে কিনা? দেখুন, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি ব্যাপার যে একটি স্কুলে
যেখানে মাত্র কোনো কোনো ছোট যে শিক্ষার্থী কম শিক্ষার্থী অনুযায়ী হয়তো সেটা 35,000 থেকে শুরু হয়েছে, কোথাও 70,000, কোথাও লাখ টাকার উপরে। একটা ছোট মাঝারি স্কুলে এই 70,000 টাকা পর্যন্ত স্লিপের টাকা বরাদ্দ থাকে। আর সর্বসাকুল্য বাৎসরিক আর অন্যান্য যে খাতের বরাদ্দটা আছে সেটি লাখ টাকার উপরে যাওয়ার কথা না। সব মিলিয়ে সেই ছোট্ট একটি টাকা, সেই টাকা থেকে যদি আপনি 2-3টা ভাগ করে ফেলেন, একটি উন্নয়নে যাবে, একটি শিক্ষকদের পকেটে যাবে এবং একটি কর্মকর্তাদের পকেটে যাবে, তাহলে কাজটুকু আর কতটুকু হয় এই অল্প টাকা। খুব দুর্ভাগ্যজনক ঘটনাটা হচ্ছে যে একজন ছোট্ট শিক্ষার্থীর জন্য একটি বরাদ্দ, সেই বরাদ্দের উপর থেকে আমরা লোকটুকুকে সরাতে পারছি না। একটা স্কুলে যে কন্টিনজেন্সি আছে সেটা 500-600-700 টাকার মতো এক একজন শিক্ষক প্রতি। সেই টাকাটা এত অল্প যেটা হয়তো একটু চক ডাস্টার কেনার জন্য কিংবা একজন শিক্ষকের চায়ের জন্য, সেই টাকাটার প্রতি আমরা সামান্য 500-600-700 টাকার উপরে লোভটুকু সামলাতে পারছি না। আমাদের নৈতিক অবস্থাটা কোথায় গেছে? এখন এই নৈতিক অবস্থা যখন এরকম, আমি একটু আগে একজন শিক্ষকের সাথে কথা বলছিলাম, তার সাথে কথা বলতে গিয়ে আমি বলছিলাম যে সর্বসাকুল্যে বাৎসরিক বরাদ্দ যখন লাখ টাকা, তার মধ্যে যদি আপনি 3টা ভাগ করেন তাহলে কাজটা কেমন করে হয়, কিভাবে সম্ভব? এবং কাজ যেহেতু হচ্ছে না, ফলে নানাভাবে কিন্তু এই স্কুলগুলো উন্নয়ন বঞ্চিত হচ্ছে। শিক্ষার্থীদের জন্য যে বরাদ্দ আছে সেই বরাদ্দের টাকা একজন শিক্ষক এবং একজন কখনো কখনো একজন কর্মকর্তা তাদের ভাগাভাগির একটি অংশে পরিণত হচ্ছে। এটি খুব দুঃখজনক। আমাদের নৈতিক শিক্ষা, আমাদের সামাজিক শিক্ষা, আমাদের আইন কাঠামোগুলো কোন জায়গায় পৌঁছেছে, আমাদের জবাবদিহিতার জায়গাগুলো কোথায় পৌঁছেছে যে আমরা এটাকে কোনো অবস্থাতে নিয়ন্ত্রণে আনতে পারছি না। আপনি নিজেও এই আমাদের বাংলাদেশের নানা প্রান্তের যে ঘটনাগুলো, আপনি একটি জায়গার চিত্র তুলে ধরেছেন হয়তো আজকে রিপোর্টের মধ্যে, বাংলাদেশের প্রতিটি জায়গার কম বেশি চিত্র কিন্তু এটা, 2-1টি জায়গায় ভালো আছে। এখন এখান থেকে উত্তরণের উপায়টা কি আমি একটু আপনাকে বলি। আপনি কি, আমরা দেখছি যে শুধুমাত্র এই স্লিপের বরাদ্দই না, পাশাপাশি যে অন্য যে কাজগুলো শিক্ষা অফিসে করতে হয় শিক্ষকদের, সেখানেও তাদেরকে উচকোচ গুনতে হয়। এবং আমরা দেখছি যে শিক্ষা সমিতির এক ধরনের সিন্ডিকেট রয়েছে শিক্ষক সমিতির। এই শিক্ষক সমিতিকে আপনি ম্যানেজ করতে না পারলে বদলি থেকে শুরু করে কোনো কাজই হচ্ছে না। আসলে এই যে পদ্ধতিগত যে দুর্বলতা কিংবা এই স্বচ্ছতার জায়গাটা কেন নিশ্চিত করা সম্ভব হয়নি এবং আমাদের আসলে কি করা উচিত এই মুহূর্তে? জি, অনেক ধন্যবাদ। আমি যেমনটি বলছিলাম ওটা একটুখানি শেষ করি যে এই যে আপনি টাকাটা যে আজকে একটি স্কুলে কত টাকা বরাদ্দ আছে এটি জানেন একজন প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির সভাপতি সদস্যরা এবং শিক্ষা অফিসের বাইরে একজন অভিভাবকের কি জানবার সুযোগ আছে তার স্কুলে তিনি তার বাচ্চা যে স্কুলে পড়ছে সেই স্কুলে কত টাকা বরাদ্দ? ফলে আমি 2-1টি স্কুলে দেখেছি যে স্কুলে বরাদ্দ কত টাকা সেটি একটি বোর্ডের মধ্যে ঝুলানো আছে। এটি যদি প্রকাশ্য থাকে, এটি যদি প্রকাশ করা সম্ভব হয়, এই তথ্যটা যদি প্রতিটি মানুষের কাছে পৌঁছয়, তাহলে কিন্তু মানুষের একটা ধরনের জবাবদিহিতার আওতায় আসে যে আপনি 1 লক্ষ টাকা পেয়েছেন, কি কি উন্নয়ন কাজ করেছেন আমরা দেখতে চাই। ফলে এই তথ্যটা আসলে যথাযথভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়াটা খুব দরকার। এটি প্রথম কাজ। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা এই যে একটি দুর্নীতি হচ্ছে, একটা অনিয়ম ঘটছে, সেটি তদন্ত কে করছে? যার বিরুদ্ধে অভিযোগ তিনি করছেন। একটা স্লিপের টাকা, আমি স্লিপ দিয়ে কথা বলছি কারণ স্লিপ সবচেয়ে মোটা অঙ্কের টাকা। এই স্লিপের অনিয়ম হচ্ছে, অনিয়মটা করছেন হয়তো শিক্ষক এবং এটিও দুজন মিলে জড়িত। তাদের একটা অংশ আমরা ধরে নিচ্ছি কোনো কোনো ক্ষেত্রে হয়তো শিক্ষা উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং জেলা শিক্ষা কর্মকর্তার কাছে পৌঁছচ্ছে, আমরা ধরে নিচ্ছি। যদি তাই হয় সেটা তদন্ত করবার জন্য আবার তাদেরই একজন প্রতিনিধি গিয়ে সেই অনিয়মটা তদন্ত করছেন, তাহলে আপনি এই সংকট থেকে উত্তরণ করবে কি করে? যিনি এই ঘটনাটার সাথে জড়িত তিনি অথবা তার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এই তদন্ত কাজের সাথে জড়িত আছেন। ফলে নিরপেক্ষ একটা তদন্ত যদি না হয় এবং তাদেরকে শাস্তির আওতায় যদি না আনা সম্ভব হয়, তাহলে কিন্তু এই যে অনিয়ম দুর্নীতিগুলো এগুলো রোধ করা সম্ভব না। আপনি যে প্রশ্নটি এখন করছিলেন সেটা হচ্ছে যে এই যে একটা সিন্ডিকেটের মধ্যে চলে এসছে, এখন এই সিন্ডিকেটটা আমরা কেন ভাঙতে পারছি না? যে শিক্ষকরা আছেন, যে শিক্ষকরা আছেন। ধন্যবাদ। আপনি বলছেন যে পদ্ধতিগত পরিবর্তন আনতে হবে। আমরা আলোচনা করছিলাম প্রাথমিক শিক্ষা অফিসগুলোতে যে দুর্নীতি, যে ভোগান্তি, শিক্ষকরা যে পদে পদে হয়রানি শিকার হচ্ছেন, সেটি আসলে কিভাবে রোধ করা সম্ভব এবং কি ধরনের উদ্যোগ নিলে শিক্ষকরা এরকম হয়রানি থেকে মুক্তি পাবেন। তো সবকিছু মিলে আজকে রংপুর থেকে এই ছিল আমার কাছে আলোচনার বিষয়বস্তু এবং অতিথি হিসেবে ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ওমর ফারুক। সরাসরি যুক্ত ছিলাম রংপুরে প্রতি কেজি আলুর উৎপাদন খরচ 24 টাকা হলেও বিক্রি করতে হচ্ছে 11 থেকে 12 টাকায়, যে কারণে চরম লোকসানের মুখে কৃষক। আর এমন পরিস্থিতির জন্য সরকারের অপরিকল্পিত বাজার ব্যবস্থাপনাকে দোষেন বিশ্লেষকরা। তবে কৃষি বিভাগ বলছে আলুর ন্যায্য দাম নিশ্চিতে নানা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তারিকুল ইসলামের ছবিতে রেদওয়ান হিমেলের রিপোর্ট। রংপুর সিটি কর্পোরেশনের 31 নং ওয়ার্ডের শেখপাড়া এলাকার কৃষক বাদশা মিয়া 2 বিঘা জমিতে 1.5 লাখ টাকা খরচ করে আলু আবাদ করেছেন। ফলন ভালো হলেও বাজারে ন্যায্য মূল্য না পাওয়ায় হতাশ তিনি। জানালেন খরচের অর্ধেকও জুটবে না কপালে। এদিকে দাম পাইতেছি না, রেস্টুরেন্টে রাখতে যাই, উনি আবার 8 টাকা কেজি প্রতি লাগাইছে।
তো আলুটা আমরা কীভাবে রেস্টোরে রাখবো, না পারি বাড়ি রাখতে, না পারি স্টোরে রাখতে। আলু চাষিরা বলছেন বিঘায় 70,000 টাকা খরচ করে উৎপাদন হচ্ছে 3,000 কেজি। সে হিসাবে কেজি প্রতি উৎপাদন খরচ প্রায় 24 টাকা আর বিক্রি হচ্ছে 12 টাকায়। প্রায় 10-12 হাজার টাকা, 24% আমাদের ঘাটতি। এত কষ্ট করে ফলানোর পর যে আমাদের যদি ঘাটতি হয় তাহলে তো আমরা বড় বিপদে। বাজারের প্রতি সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই, পুরো বাজার নিয়ন্ত্রণ করছে সিন্ডিকেট ব্যবসায়ীরা। আজকে আলুর বাজারের যে এই যে ভয়াবহ দরপতন, এ বিষয়ে মনে হচ্ছে সরকারের কোনো দায় নেই। কৃষকরা বলছেন 1 কেজি আলু বিক্রি করে উৎপাদন খরচের অর্ধেকও জুটছে না। আর এমন পরিস্থিতির কারণে সরকারের অপরিকল্পিত বাজার ব্যবস্থাপনাকে দুষছেন বিশ্লেষকরা। এদিকে আলুর ন্যায্য দাম নিশ্চিতে নানা পরিকল্পনা গ্রহণের কথা জানিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর। যেহেতু এবার সাপ্লাই বেশি ডিমান্ডের থেকে, আমরা আমাদের এই রংপুর অঞ্চলের কৃষকদের সাথে ব্যবসায়ীদের একটা সংযোগ করে দেওয়ার চেষ্টা করছি। আলু যেন দেশের বাইরে রপ্তানি করা যায়, সেটারও একটা বেশ পরিকল্পনা চলছে। রংপুর অঞ্চলের 5 জেলায় এবার আলুর আবাদ হয়েছে 1,19,839 হেক্টর জমিতে, যা লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় 300 হেক্টর বেশি। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। এদিকে হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে সমাবেশ হয়েছে। দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে রংপুর জেলা আলু চাষী ও ব্যবসায়ী সমিতি। সমাবেশে ব্যবসায়ী নেতারা বলেন, চলতি মৌসুমে এমনিতেই আলুতে লোকসান হবে, হিমাগারের ভাড়া বৃদ্ধি মরার উপর খাড়া ঘা হয়ে দাঁড়িয়েছে। কৃষক, ব্যবসায়ী ও হিমাগার মালিক সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সমন্বয়ে আলোচনার মাধ্যমে পুনরায় হিমাগার ভাড়া সর্বোচ্চ 5 টাকা নির্ধারণের দাবি জানান তারা। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন কৃষক ও ব্যবসায়ীরা। বিভাগীয় সময় আরও থাকছে। 100 বছরের ঐতিহ্য রংপুরের শতরঞ্জি রপ্তানি হচ্ছে 40টির বেশি দেশে। শিল্প সম্প্রসারণে বিশেষ পরিকল্পনার তাগিদ বিশেষজ্ঞদের। পানি প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় ও পলির কারণে তলদেশ ভরাট হয়ে যাওয়ায় অস্তিত্ব সংকটে পঞ্চগড়ের অন্তত 50টি নদী। একসময়ের খরস্রোতা জলাশয় পরিণত হয়েছে মরা খালে। এর প্রভাবে বিলুপ্ত হচ্ছে নদীকেন্দ্রিক বিভিন্ন পেশা। স্থায়ী সমাধান না থাকলেও নতুন করে খননের কথা জানায় পানি উন্নয়ন বোর্ড। একসময়ের খরস্রোতা নদী এখন মরা খালে পরিণত হয়েছে। নদীর চরে চাষাবাদ হচ্ছে ধান ও বিভিন্ন সবজি। উত্তর পশ্চিমের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের ছোট বড় অন্তত 50টি নদী রয়েছে। তবে সব নদী শুকিয়ে খালে পরিণত হয়েছে। এলাকাবাসী বলছেন, উজানে ভারত বাঁধ দিয়ে নদীর পানি আটকে দিয়েছে। বর্ষা মৌসুমে প্রবাহ অতিরিক্ত হয়ে গেলে তখনই কেবল পানি ছাড়ে। এছাড়া পলি জমে ভরাট হয়ে গেছে নদীগুলোর তলদেশ। এতে একদিকে পানি শূন্যতায় অস্তিত্ব সংকটে নদী, অন্যদিকে সংকটে নদীকেন্দ্রিক বিভিন্ন পেশা। পানিটা শুকায় গেছে, এখন এমন হয়ে গেছে মানুষজন চাষাবাদ করতেছে। নদীতে বর্তমানে 1 হাঁটু পানি নাই, আর এমন চলতে থাকলে নদীর অবস্থা খুব খারাপ হয়ে যাবে। ভারত যে নদীগুলোতে বাদ দিয়েছে সেইগুলোর ব্যাপারে আমাদেরকে কিন্তু আন্তর্জাতিকভাবে এই প্রসঙ্গটা তুলতে হবে। পানি উন্নয়ন বোর্ড বলছে, নতুন করে জেলার 6টি নদীর 20 কিলোমিটারের বেশি এলাকা খননের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। নদীর নাব্যতা ফিরিয়ে আনার জন্য আমরা একটা স্টাডি সম্পন্ন করেছি। এই স্টাডি প্রকল্পের আওতায় পঞ্চগড় জেলার নদী সমূহকে খননের আওতায় নিয়ে আসা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে 2022-23 অর্থ বছরে 96,88,550 টাকা ব্যয়ে জেলার নদীগুলোর 178.5 কিলোমিটার অংশ খনন করা হয়, যা আবারও ভরাট হয়ে গেছে। সময় সংবাদ, পঞ্চগড়। চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের ভোগান্তির শেষ নেই কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে। মিলছে না কাঙ্ক্ষিত সেবা, পাওয়া যাচ্ছে না প্রয়োজনীয় ওষুধ। হাসপাতালটি 250 শয্যায় পরিচালিত হলেও জনবল নেই 100 শয্যারও। জামিল বিয়ার ছবিতে বাদশাহ সৈকতের রিপোর্ট। চিকিৎসকের সাক্ষাৎ পেতে বহির্বিভাগে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা রোগীদের। রোগের ব্যবস্থাপত্র অনুযায়ী পাওয়া যাচ্ছে না সরকারি ওষুধ। নানা দুর্ভোগের অভিযোগ ভর্তি রোগীদেরও।
কুড়িগ্রামের প্রায় 23 লাখ মানুষের চিকিৎসা সেবার জন্য 2017 সালে 100 শয্যা থেকে 250 শয্যায় উন্নীত করা হয় জেনারেল হাসপাতালটি। এরপর 2023 সালে সংযুক্ত করা হয় 8 তলা বিশিষ্ট নতুন আধুনিক ভবনও। কিন্তু নিয়োগ করা হয়নি জনবল। 100 শয্যার অর্ধেক চিকিৎসক ও জনবল দিয়ে টেনে হিসড়ে চলছে চিকিৎসা সেবা। এতে চরম দুর্ভোগে রোগী ও স্বজনরা। কুড়িগ্রাম সদর হাসপাতালে আমাদের ডাক্তারের সংকট, ওষুধের সংকট, আমাদের অনেক ভোগান্তি হইতেছে। 2 মাসে 1.5 মাসে আসি প্রেসারের ওষুধ বিলি আসি, এই প্রেসারের ওষুধের বেলা পাওয়া যায় না, থাকে না। এই যে মনে করেন এখন রোগীরা সবাই বসেছে, একবার রাউন্ড দিলে আর এখন আসবে না। এদিকে জনবল ও ওষুধ সংকটের কথা স্বীকার করে সমস্যার সমাধানে চেষ্টার আশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষের। আমরা যোগাযোগ করছি, হয়তো 250 শয্যা জনবল খুব শীঘ্রই হয়তো এটা অনুমোদন পেয়ে যাব এবং জনবল পদায়িত হলে আমাদের কার্যক্রমটা আরও সাবলীলভাবে করতে পারবো। হাসপাতালটিতে বর্তমানে 43 জন চিকিৎসক পদের বিপরীতে রয়েছেন মাত্র 20 জন। আর প্রতিদিন গড়ে 450 ভর্তি রোগীর পাশাপাশি বহির বিভাগে প্রায় 2500 মানুষ চিকিৎসা সেবা নেন। বাদশা সৈকত, সময় সংবাদ, কুড়িগ্রাম। শত বছরের ঐতিহ্য রংপুরের শতরঞ্জি শিল্প নান্দনিকতার জন্য দেশে তো বটেই, বিদেশেও জনপ্রিয় এই কারুপণ্য নানা চড়াই উতরাই পেরিয়ে এটি অর্জন করেছে জিআই স্বীকৃতি। বিশেষজ্ঞরা বলছেন এই শিল্প সরকারের বিশেষ পরিকল্পনা পেলে গ্রামীণ নারীদের কর্মসংস্থানের পাশাপাশি বাড়ানো সম্ভব বৈদেশিক আয়ও। শাকিল মাহমুদের ক্যামেরায় আব্দুর রশিদ জীবনের রিপোর্ট। রংপুর নগরীর পশ্চিমে ঘাঘট নদীর তীর ঘেঁষা নিজবেদগঞ্জ গ্রাম। এখানে অর্ধশত কারখানায় খটখট শব্দে বোনা হচ্ছে ঐতিহ্যবাহী শতরঞ্জি। গ্রামটি এই শিল্পের উর্বর ভূমি হিসেবে পরিচিত। কালের বিবর্তনে বাংলার মসলিন শিল্প হারিয়ে গেলেও সগর্বে টিকে আছে রংপুরে শতরঞ্জি শিল্প। যন্ত্রের ব্যবহার ছাড়াই কেবল বাঁশ ও রশির মাধ্যমে পাট, সুতা কিংবা গার্মেন্টসের ঝুট দিয়ে হাতের ছোঁয়ায় তৈরি হচ্ছে শতরঞ্জি। বর্তমানে রংপুরের প্রায় 20,000 নারী এই বুনন শিল্পে হয়েছেন স্বনির্ভর। আজকে 20 বছর থেকে আমি এই শতরঞ্জি এখানে কাজ করতেছি। আমাদের এখানে চাহিদা আছে এই পাপোশের বেশি, তারপরে আছে তো লুঙ্গি বানায়, তাঁতিটা আছে, গামছা, এখন গামছা, শাড়ি। এই ডিজাইনটা বানাইতেছি, এটা মনে করো 26 টাকা, এটা 3 দিন লাগে একটা পিস বানাইতে। টাকা মনে আমি ডিপিএসে রাখি, যা পাই বাকিটা সংসারে লাগাই। নান্দনিক নকশা, বহুমুখী ব্যবহার, সাশ্রয়ী দাম ও পরিবেশ বান্ধব হওয়ায় বিদেশেও জায়গা করে নিয়েছে এই শিল্প। তবে দক্ষ কারিগরের অভাবসহ আছে নানা প্রতিবন্ধকতা। আমাদের প্রধান সংকট হচ্ছে দক্ষ কারিগর। দেখা গেল যে সরকারিভাবে কোনো প্রশিক্ষণের ব্যবস্থা নেই। বিশেষ প্রণোদনা প্যাকেজ এবং কাঁচামালের মানে সহজপ্রাপ্যতা করতে, তাহলে আমরা এটা আরো ব্যাপক প্রসার লাভ করতে পারতাম। বিশেষজ্ঞরা বলছেন জিআই স্বীকৃতি পাওয়া শতরঞ্জিকে নিয়ে প্রয়োজন বিশেষ পরিকল্পনা। এতে বাড়বে কর্মসংস্থান ও বৈদেশিক আয়। প্রান্তিক পর্যায়ের মানুষের যে অর্থনীতি, এটাকে সচল করা এই শিল্পের মাধ্যমেই সম্ভব। যার কারণে সরকারের উচিত এই শিল্পের অগ্রগতির জন্য উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং তাদেরকে স্বল্প সুদে ঋণের মাধ্যমে এই শিল্পের কীভাবে অগ্রগতি করা সম্ভব সেই দিকে অনেক বেশি মনোযোগ দেওয়া। অভ্যন্তরীণ বাজার ছাড়াও এশিয়া, ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের 40টিরও বেশি দেশে রপ্তানি হয় রংপুরের আশা জাগানিয়া শতরঞ্জি। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। বিভাগীয় সময় আরো থাকছে। বাঁশের সাঁকো দিয়ে ঘাঘট নদী পারাপার নড়বড়ে হয়ে যাওয়ায় ঝুঁকিতে গায়ে বাঁধার অন্তত 15 গ্রামের বাসিন্দা। শিগগিরই পাকা সেতু নির্মাণের আশ্বাস। প্রভাবশালীদের নির্দেশে কখনো নদীর বালু, আবার কখনো পাড় কেটে নেওয়া হচ্ছে হরহামেশায়। এতে ঠাকুরগাঁওয়ের সবগুলো নদীর তীর হুমকির মুখে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার কথা জানিয়েছে প্রশাসন। বিস্তারিত জিয়াউর রহমান বকুলের রিপোর্টে। টাঙ্গনসুক, সেনুয়া সহ ঠাকুরগাঁয়ের 13টি নদীর পানি শুকিয়ে জেগে উঠেছে চর। প্রভাবশালী চক্রের নির্দেশে কখনো নদীর বালু, আবার কখনো পার কেটে নিয়ে যাচ্ছে। এলাকা ভিত্তিক আধিপত্য বিস্তার করে চলছে লাখ লাখ টাকার বালু বাণিজ্য। সদরের মোহাম্মদপুর, কৃষ্টপুর, নারগুন, সেনুয়া সহ বেশ কয়েকটি ইউনিয়ন ঘুরে দেখা গেছে গ্রামীণ জনপদের ভেতর দিয়ে একের পর এক ট্রাক্টর নদী তীরবর্তী এলাকা থেকে অবৈধভাবে বালু কিংবা মাটি উত্তোলন করে নিয়ে যাওয়া হচ্ছে। অবৈধভাবে নদীগুলো থেকে বালু উত্তোলনের ফলে সরকার যেমন রাজস্ব হারাচ্ছে, তেমনি নদীর পার ভাঙছে যত্রতত্রভাবে। নষ্ট হচ্ছে পরিবেশ। প্রতিনিয়ত এমন অবৈধ কার্যক্রমে ক্ষতিগ্রস্ত হলেও ভয়ে বাধা দিতে পারেন না স্থানীয়রা। নদীর বালু তোলার পরে বর্ষার সময় হয়তো পাড়টার ভাঙে যায়, পাড় ভাঙে গেলে জমির ক্ষতি হয়,
মাঝে সাঝে ডাকও হয় আর কি, আবার মাঝে সাঝে যায় যেভাবে খায়, যার যেভাবে পজিশন ওভাবে বিক্রি করে। এটা কৃষ্ণপুরের ঘাট, এই যাতে শ্রমিকরা আমরা বালু নিয়ে যাচ্ছি, রাবিশ বালু, এগুলো বিক্রি হতে 600-800 যেভাবে হয় আর কি। যার কাছে অবৈধভাবে বালি উত্তোলনের কারণে আমরা ব্যবসায়িকভাবে প্রচুর ক্ষতিগ্রস্ত হচ্ছি। পরবর্তীতে দেখা যাচ্ছে কোনো ইজারাদার আর এখানে অংশগ্রহণ করতে আসবে না। তবে অবৈধভাবে বালু বা মাটি উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানায় উপজেলা প্রশাসন। কোন কোন জায়গাগুলো বালু মহল হিসেবে ঘোষণা করলে মানুষের চাহিদাও মিটবে এবং পরিবেশের ক্ষতি হবে না এবং আইনের কোনো শর্তগুলোর কোনো ব্যত্যয় ঘটবে না। ইজারাদারের তথ্য মতে শুধু সদরের টাঙ্গনসুক সেনুয়া নদীর বিভিন্ন ঘাট থেকে অবৈধভাবে গড়ে প্রতিদিন অর্ধশতাধিক ট্রাক্টর দিয়ে উত্তোলন করা বালু বহন করা হয়। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। সেতু না থাকায় গাইবান্ধার সাদুল্লাপুরে বাঁশের সাঁকো দিয়ে ঘাঘট নদী পার হচ্ছেন মানুষ। বর্তমানে সাঁকোটি নড়বড়ে হয়ে যাওয়ায় ঝুঁকিতে আশপাশের অন্তত 15 গ্রামের বাসিন্দারা। তবে শিগগিরই সেখানে একটি পাকা সেতু নির্মাণের আশ্বাস এলজিইডির। বিপ্লব ইসলামের প্রতিবেদন। নদীতে নড়বড়ে বাঁশের সাঁকো, অনেক স্থানে ভেঙে গেছে পাটাতন। এর উপর দিয়ে ঝুঁকি নিয়ে চলছে মানুষ ও মোটরসাইকেল। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়ন ও রসুলপুর ইউনিয়নের মধ্যবর্তী চান্দের বাজার এলাকার ঘাঘট নদী সেতু না থাকায় নিজেদের খরচে বাঁশের সাঁকো নির্মাণ করেছেন স্থানীয়রা। সেটিও নড়বড়ে হয়ে যাওয়ায় ঝুঁকিতে আশপাশের অন্তত 15 গ্রামের বাসিন্দা। দ্রুত একটি পাকা সেতু নির্মাণের দাবি তাদের। 2 ইউনিয়ন মাঝখানে নদী, এই ভাঙা বৃষ্টি যাতে ভালো হয় আমরা সেটি সরকারের কাছে আশা। 5-7টা গ্রামের লোক মনে করেন যে এই ব্রিজটা দিয়ে আপ ডাউন করে। নিজেরা অর্থ ব্যয় করে মানে হাড়ি চান্দা ধরে আমরা এই ব্রিজটা গঠন করি। এই ব্রিজ দিয়ে যেতে আমাদের সমস্যা হয়, ভয় করে। ছোট ছোট শিক্ষার্থী এই ব্রিজ দিয়ে আসা খুবই ঝুঁকিপূর্ণ। এলজিইডি বলছে চান্দের বাজার এলাকায় 200 মিটারের বেশি দৈর্ঘ্যের একটি পাকা সেতু নির্মাণে এরই মধ্যে একটি বিশেষ প্রকল্প তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ওই স্থানে ওই ব্রিজের টোপোগ্রাফিক সার্ভে করা সম্পন্ন হয়েছে। এরপর আশা করি যে সয়েল টেস্ট হলে, ফিজিবিলিটি স্টাডি হলে আমরা তো ড্রয়িং ডিজাইনে যেতে পারবো, তারপরে তো আমরা টেন্ডারিং প্রসেসে যেতে পারবো এবং এটা হয়ে গেলে অচিরেই আমাদের এই এলাকার জনগণের যে দুর্ভোগ এটা লাঘব হবে। বাঁশের সাঁকো দিয়ে প্রতিদিন শতাধিক মোটরসাইকেল ও 1000-এর বেশি মানুষ পারাপার হন। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। তিস্তা পানি চুক্তি অনুযায়ী পানির প্রবাহ নিয়মিত না থাকায় নদীতে জমানো পানিতে সেচ সুবিধা পাচ্ছেন নীলফামারীর চাষিরা। পরিধি বাড়িয়ে 50,000 হেক্টর জমিতে সেচ সম্ভাবনা নিশ্চিত করতে চায় পানি উন্নয়ন বোর্ড। মৌসুমের শেষ পর্যন্ত এ সুবিধা পেলে উৎপাদন বৃদ্ধি সহ আর্থিকভাবে লাভবান হওয়ার আশা কৃষকের। মোহাম্মদ সোহেলের ছবিতে শাকির হোসেন বাদলের রিপোর্ট। তিস্তা সেচ প্রকল্পের নীলফামারী অঞ্চলের 90 কিলোমিটার প্রধান সেচ নালা সহ সেকেন্ডারি ও টারশিয়ারি খালগুলোতে রয়েছে টুইটুম্বুর পানি। পানি উন্নয়ন বোর্ড বোরো রোপা লাগানোর শুরু থেকে খালগুলোতে পানি প্রবাহ নিশ্চিত করেছে। ফলে কৃষকেরা তাদের নিজস্ব পদ্ধতিতে সেখান থেকে পানি নিয়ে জমিতে সেচ দিচ্ছেন। এতে বিস্তীর্ণ জমিতে এখন সবুজের সমারোহ। জেলায় এবার 81,857 হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তার মধ্যে প্রায় অর্ধেক জমিতে সেচ সুবিধা দেওয়ায় উচ্ছ্বসিত কৃষক। মৌসুমের শেষ পর্যন্ত নদীতে এই পানি প্রবাহ থাকলে অতিরিক্ত ধানের ফলন বাড়ার পাশাপাশি উৎপাদন খরচও কমার আশা তাদের। ক্যানেলের পানিতে আমার তো বিঘা করে অল্প টাকা, 500 থেকে 600 টাকা লাগতেছে। একেবারে পানির রেটে আমরা পানিটা পাচ্ছি। অন্য জায়গায় তো অনেক দ্বিগুণ বাজার, মোটার মানে 6,000 টাকা বিঘা। পর্যাপ্ত পানি ব্যবস্থা আছে, আমরা বললেই পানি পাচ্ছি। পানির লেভেল কমে গেলে আমরা অফিসারদেরকে ফোন দিলে পানি দিচ্ছেন। পানি উন্নয়ন বোর্ড বলছে পানির বর্তমান প্রবাহ অব্যাহত থাকলে শেষ পর্যন্ত সেচে সংকট হবে না। আমাদের একটি প্রকল্প চলমান রয়েছে। প্রকল্পটি সমাপ্ত হলে আমরা আশা করছি যে 1 লক্ষ হেক্টর জমিতে আমরা সেচের পানি দিতে পারবো। নীলফামারীর ডালিয়া ও সৈয়দপুর এবং রংপুর বিভাগে মোট 252টি পানি ব্যবস্থাপনা সমিতির মাধ্যমে সাধারণ কৃষক সেচ সুবিধা পান। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সরাসরি যাচ্ছে সেখানে।
আয়োজন, সেটা হচ্ছে মব জাস্টিস বা মোরাল পুলিশিং। সরকার বারবার তার অবস্থান স্পষ্ট করেছে এটা বলে যে মব জাস্টিস বা মোরাল পুলিশিংয়ের কোনো সুযোগ এখানে নেই, এদেশে নেই। সরকার এটার বিরুদ্ধে সবসময়ই একটা শক্ত অবস্থানে আছে। যেহেতু এখনও আইনশৃঙ্খলা পরিস্থিতিটা সম্পূর্ণভাবে যেভাবে আগে ছিল ওভাবে করে আমরা ফেরত আনতে পারিনি, এখনও ফেরত আসেনি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কোনো কোনো জায়গায় এরকম মব জাস্টিস এবং মোরাল পুলিশিংয়ের ঘটনা ঘটছে। সরকারের অবস্থান একেবারে স্পষ্ট, এরকম মব জাস্টিস কিংবা মোরাল পুলিশিংয়ের কোনো সুযোগ নেই। মোহাম্মদপুরের একটি ঘটনা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। এটার ব্যাপারে আজকে আমরা জেনেছি যে আসলে উভয় পক্ষই পুলিশের সামনে একটি আপোসনামা স্বাক্ষর করেছে এবং যেহেতু দুই পক্ষই আপোসনামায় স্বাক্ষর করেছে, কাজেই সেক্ষেত্রে ওইটাকেই আমাদের চূড়ান্ত বলে বিবেচনা করতে হচ্ছে। কোনোভাবেই নারীর প্রতি সহিংসতা, কোনোভাবেই এই জাতীয় আচরণ সরকার সমর্থন করে না। এটা আমরা আগেও আপনাদের কাছে, আজকেও আপনাদের, আবারও আমাদের বার্তা আপনাদের মাধ্যমে সকলের কাছে পৌঁছে দিচ্ছি। কোনো প্রশ্ন থাকলে আমরা উত্তর দেব। একটা বিষয় বলতে বলছি হ্যালো, আপনারা জানেন কালকে একটা ওথ টেকিং আছে। কালকে একজন নতুন অ্যাডভাইজার ওথ নেবেন। উনি হচ্ছেন সিআর আবরার, প্রফেসর সিআর আবরার। আপনি জানেন উনি খুবই একজন ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন, এখনও ডিস্টিংগুইশ প্রফেসর, এবং বাংলাদেশে ওনার প্রচুর লেখালেখি আছে, বাংলাদেশের অনেক বিষয়ে ওনার অ্যাক্টিভিজম আছে। তো উনি ওনাকে কালকে অ্যাডভাইজার হিসাবে ওথ নেওয়া হবে এবং উনি, আমরা আশা করছি যে উনি এডুকেশন মিনিস্ট্রিটা টেক ওভার করবেন। প্রফেসর ওয়াহিদুদ্দিন মাহমুদ অনেকভাবেই বলছিলেন যে ওনার জন্য ওনার যে সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে। এই ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো রাজশাহী বিভাগের আয়োজন নিয়ে, সঙ্গে থাকুন সময়।